বুল ভাই, সেটি হচ্ছে ভারতের নির্বাচন এবং যেটি আজিজ ভাইরা হয়তো বলবেন বা অন্য তাদের যারা আছেন তারা হয়তো বলবেন ভারতের নির্বাচন বাংলাদেশকে কি শিক্ষা দিল সেটি বলবার চেষ্টা করবেন। কিন্তু আমি যেটি বলতে চাই সেটি হচ্ছে যে তৃতীয়বারের মতন নেহেরুর পরেই কিন্তু আমরা দেখছি মোদি সাহেব তিনি প্রধানমন্ত্রী হয়েছেন, ৭২ জন তার মন্ত্রী পরিষদে ক্যাবিনেট হয়েছেন এবং সেখানে ৪০০ আসন পাওয়ার কথা বলা হয়েছিল এবং বুথ জরিপ অত্যন্ত আশ্চর্যের বিষয়। আগের রাতেই কিন্তু ৩ তারিখ রাতে আমার প্রোগ্রাম ছিল এবং বুথ জরিপ দেখে আমি একেবারেই খুবই ভেবে নিয়েছিলাম যে এত বুথ জরিপ যে কেউই কিন্তু ৩৭০-৮০ নিচে বলেনি যে তার জোট মোদির জোট সেটা পাবে এবং কোথাও কিন্তু বোঝা যায়নি সেটি। কিন্তু যদিও দু একজন বিশ্লেষক বলছিলেন আসলে ব্যাপারটা কিন্তু বেশ চ্যালেঞ্জের মধ্যে পড়বে। তো মোদি সাহেব হয়তো বা প্রধানমন্ত্রী হয়েছেন কিন্তু তাকে দুজনকে সঙ্গী নিয়ে কিন্তু প্রধানমন্ত্রী হতে হয়েছেন। তো যেটি হয়তো বা কিছুক্ষণ পর শুনবো আজিজ ভাইয়ের কাছ থেকে। কিন্তু আপনার কাছে বিশ্লেষণে মনে হয় কি যে ভারতের নির্বাচন আসলে বাংলাদেশের জন্য কী ধরনের একটা নতুন পর্যায়ে নিয়ে আসতে পারে বা সেই নির্বাচনটাকে আপনি কীভাবে দেখছেন? ভারতের সঙ্গে ভারত তো আপনি যেটি বললেন যে নরেন্দ্র দামোদর দাস মোদি তিনি ৩ টার্মের প্রধানমন্ত্রী এবং ৩ সরকারের প্রধান হিসেবে তার সঙ্গে আমাদের দেশেরও মানে ৩ মেয়াদের যে সরকার তাদের একটা সম্পর্ক আছে, খুব ভালো সম্পর্ক আছে। আমাদের মন্ত্রীরা বারবারই বলেন যে দুই দেশের সম্পর্ক অনন্য উচ্চতায় আছে। কাজেই এইখানে খুব বড় ধরনের পরিবর্তন হবে এটা আমার মনে হয় না। এটা হলো এক। বরং আমাদের দিক থেকে, বাংলাদেশের দিক থেকে আমরা একটু শক্ত ভিতের উপরে দাঁড়ালাম যে প্রতিশ্রুতি বারবার ভারত সরকার দিয়েছিল, তিস্তা চুক্তির কথা, সীমান্ত হত্যা বন্ধে একটা ন্যূনতম পর্যায়ে নিয়ে আসা বা বন্ধ করা, আর অন্য যে সকল অমীমাংসিত বিষয়গুলি আছে সেগুলি নিয়ে ধরেন নতুন সরকার যদি আসতো আবার নতুনভাবে শুরু করতে হতো। এখন হয়তো নতুনভাবে শুরু করতে হবে না, কারণ এটা মোদি জানেন, মোদি সাহেব জানেন, মোদির সরকার জানেন, আমাদের সরকার তো জানে। কাজে একটা জায়গা আছে যে এক পার আমরা আছি, এই জায়গাটাতে আমরা আলোচনার যে কন্টিনিউটি সেই কন্টিনিউটি চালাবো। ভারতের নির্বাচনের ভারতের দিক থেকে যেটা আমি বলতে চাই, একটি হচ্ছে যে ভারতের গণতন্ত্র যে একটা ম্যাচিউর জায়গায় গেছে সেটি তো আমরা সবসময় বলেছি। নানা ধরনের সমালোচনা করতে পারেন আপনি, কিন্তু এই যে প্রায় ১.৫ মাস ধরে নির্বাচন হলো, ভোটিং মেশিনের মধ্যে তারা থাকলো ৭ দফা ভোট হলো এবং সেই ভোটের মধ্যে কারো কিন্তু বিতর্ক নেই। যারা হেরে গেল তারাও খুব বিতর্ক করেনি, অল্প দুই একটা করার চেষ্টা করেছে, কিন্তু খুব মেজর কিছু না, সেটা নির্বাচন কমিশনকে খুব বেশি এফেক্ট করেন। আপনি দেখবেন যে আমাদের রাজনীতির কথা বললেন, সেই দেশের রাজনীতিকরাও যে তাদের ভোটাররাও যে তাদের রাজনীতিক নিয়ে সন্তুষ্ট আছে এরকম না, কিন্তু তাদের যে ইভিএমটা আছে সেটার মধ্যে প্রথমে একটা মার্কা, দ্বিতীয় একটা মার্কা, তৃতীয় একটা মার্কা, এরকম শেষ যে বাটনটা সেই বাটনটা ওরা বলেন নটা হলো নট অ্যাবাভ অল, মানে আমি ওপরে যারা আছে তাদের কাউকে ভোট দিতে চাই না। ভারতে এইরকম ভোট পড়েছে ৬২ লক্ষ, গোটা ভারত ১৫ লক্ষ পড়েছে শুধুমাত্র পশ্চিমবঙ্গে, বাংলায়, আর টোটাল ৬২ লক্ষ পড়েছে গোটা ভারতে। প্রায় ৬২ লক্ষ, প্রায় ১ কোটির কাছাকাছি ভোটার বলেছে যে আমরা যারা দাঁড়িয়েছে তাদের কাউকে আমি পছন্দ করি না, না ভোটের মতো, না ভোটের মতো, মানে এদের কাউকে আমি পছন্দ করি না। ভোট দিল কিন্তু বললো যে আমি তাদের কাউকে ভোট দিতে চাই না। ৬২ লক্ষ, এটা আনন্দবাজার পত্রিকার রিপোর্ট। এটা হলো একটা লক্ষ্যর খবর। আরেকটা, যেহেতু আমরা মিডিয়াতে কাজ করি, এই যে বুথ ফেরত জরিপ, এই যে মানুষ মানে মিডিয়াকে কখনো কখনো রাজনৈতিক জ্যোতিষী বলে, আমরা কোন ভিত্তিতে দিলাম? আপনি দেখেছেন যে বুথ ফেরত জরিপের মধ্যে সবচেয়ে বড় যে জরিপকারী প্রতিষ্ঠান, সেই প্রতিষ্ঠানের নামটা আমি ভুলে গেলাম, একটু পরে হয়তো দিতে পারবো, তাকে আনা হয়েছিল। তিনি প্রকাশ্যে আপনার মতো টেলিভিশন অনুষ্ঠানে কেঁদেছেন যে এটা আমার জীবনের, পেশাগত জীবনের সবচেয়ে বড় ভুল। আমরা আমাদের বুথ ফেরতের জরিপটা যেটা দিয়েছিলাম সেটা ভুল হয়েছিল। এখন শোনা যায় যে এটা আমরা যেভাবে দিকে সেইভাবে না, এই বুথ ফেরত জরিপকারীদের সঙ্গে ইন্ডিয়ান শেয়ার মার্কেটের একটা সম্পর্ক আছে, যে মোদি সাহেব এবং যেটা পরবর্তীকালে রাহুল গান্ধী প্রেস কনফারেন্সে বললেন যে অমিত শাহ, সীতারামন এবং নরেন্দ্র মোদী নিজেই বলেছেন যে আপনারা ৪ তারিখে এই শেয়ারগুলি কেনেন, ৪ তারিখের মধ্যে এই শেয়ারগুলি কেনেন, কারণ ৪ তারিখের মধ্যে যে ফলাফলটা তাদের একটা ইঙ্গিত দিয়েছিলেন। এখন বলা হয় যে ওই বুথ ফেরত জরিপগুলি সব ছিল প্ল্যান্টেড, ওই শেয়ার মার্কেট থেকে বিলিয়ন বিলিয়ন রুপি, যারা এই গণমাধ্যম বা এই প্রক্রিয়ার সাথে জড়িত ছিল তারা কোনো না কোনোভাবে
একটা প্রক্রিয়াগতভাবে। কাজেই আমরা এই যে মিডিয়ার একটা সতর্কতা থাকা দরকার। আমরা যখন মানে ধারণা করি, ধারণাগত সাংবাদিকতা সবচেয়ে বিপজ্জনক সাংবাদিকতা। আমরা যেটা ধারণা করি সেটা নাও হতে পারে। ধারণাগত যে গোটা ভারতের প্রায় কত 1 বিলিয়নের মতো ভোটার বোধ না, কত 97 কোটি ভোটার, 97 ভোটারকে বিভ্রান্ত করার চেষ্টা করা হয়েছে। কাজে এবার সব ধস নেমেছে। কিন্তু আপনি দেখেন রাজনীতি যদি ম্যাচিউরড হয়, এই কংগ্রেস, রাহুল গান্ধী বলেন, মমতা ব্যানার্জি বলেছে যে আমরা তৃতীয় দফা ভোটেই পশ্চিমবঙ্গে আমাদের 23টা হয়ে গেছে, আমরা বাকিটা পাবো, এবং ফটাফট তাই হয়েছে। আপনি দেখেন, আপনি রাহুল গান্ধী বলেছেন তোমরা যেটা বুথ জরিপ দেখছো এটা ঠিক না, কারণ আমরা তো ভোটারের কাছে গেছি। কাজেই যে রাজনীতি নিয়ে তো আপনি একটু কথা বললেন যে রাজনীতিবিদরা মানুষের কাছে যায় তারা কিন্তু তাদের পালস বোঝে। আমরাও তো ইলেকশন করি, আমরা আজিজ ভাই আমরা তো ইলেকশন করি, আমরা কিন্তু ভোটারের হাত দিলে টের পাই যে ভোটটা আমাকে দিচ্ছে কি দিচ্ছে না। হ্যান্ডশেক করার সাথে সাথে বুঝবো যে এটা দিচ্ছে কি দিচ্ছে না। তো কাজে আমার ধারণা একটা হলো যে গণতন্ত্র একটা নির্বাচন কমিশন বা গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলি যদি ভালো হয় তার নির্বাচন হতে পারে। আস্থার একটা পরিবেশ যদি সৃষ্টি করতে পারি তাহলে হ্যাঁ একটু বিতর্ক বাংলাদেশের কথা বলছি, এটি আমি শিক্ষণীয় যে এই জায়গাটাতে আমরা আস্থার জায়গাটাতে ফিরিয়ে আনতে পারি, যেটা আমাদের নির্বাচন কমিশনার সব বললেন যে একটা দল আসে নেই সেই জন্য ভোটাররা আসে নাই। ফাইন, যদি একটা দল ভোট না আসলে পরে ভোটার না আসে, এটি যদি নির্বাচন কমিশনের কনক্লুশন হয় তাহলে নির্বাচন কমিশনকে তো রাজনীতিকদের পরামর্শ দিতে হবে যে ভাই বেশি ভোটার আনার জন্য সকল দলগুলির সাথে আমরা একটা মানে একটা ছোট্ট সবাই বলে, আমিও প্রশ্নটা রাখবো আপনার থেকে, সেটা হচ্ছে মোদি ম্যাজিকের কি অবস্থা হলো। মানে এটা বলা হয় মোদি ম্যাজিক, সেটা কি অবস্থা হলো। এবং আমরা দেখেছি তিনি বলেছেন যে তিনি ঈশ্বরের কি বিশেষ এক সৃষ্টি পরামর্শ। একটা হচ্ছে যে মোদি ম্যাজিক ফেল করেছে। আচ্ছা, এটা আনন্দবাজার পত্রিকার রিপোর্ট যে মোদি যখন নির্বাচনের প্রচার অভিযানে থাকতেন তখন তিনি বলছেন মোদি 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 সরকার, মোদি করবে। কিন্তু যখন তার দল একক সংখ্যাগরিষ্ঠতা পেল না, এটা পশ্চিমবঙ্গের হিসাব ছেপেছে আনন্দবাজার পত্রিকায়, তিনি একটি জনসভায় 43 বার মোদি উচ্চারণ করেছেন, মোদি কথা উচ্চারণ করেছেন। কিন্তু যখনই তিনি ওই কি বলে নীতিশ আর এই কি বলে যাদেরকে সঙ্গী করলেন, যাদেরকে হ্যাঁ তাদের সঙ্গে যখন কথা বললেন, চন্দ্রবাবু নাইডুর সঙ্গে যখন কথা বললেন এনডিএর মিটিংয়ে, তখন আনন্দবাজার রিপোর্ট করছে যে এই মিটিংয়ের মধ্যে যখন সরকার গঠন করার জন্য তাদের সঙ্গে কথা বললেন, এই মিটিংয়ের মধ্যে তিনি একবারও মোদি বলেন নাই, বলছে এনডি 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 এনডি, অর্থাৎ জোটের কাছে ফিরে যাওয়া। তার ধারণা ছিল যে মোদি, এবং তিনি যখন কন্যাকুমারী থেকে আসলেন বলে যে আমি হলাম পরমাত্মার প্রেরিত পুরুষ, পরমাত্মা আমাকে আপনাদের সেবা করার জন্য পাঠিয়েছে। বায়োলজিক্যালি মানুষ হলো আমাকে পরামর্শ পৃথিবীতে পাঠিয়েছে। সে যে মানে ঈশ্বর প্রেরিত মানুষ না, মানে মোদির ম্যাজিক না, মোদির 2টা কার্ড ফেল করেছে। এখানে একটা কার্ড তার হিন্দুত্ববাদী কার্ড ফেল করেছে, কারণ এটাই ছিল তার কার্ড। তার নির্বাচনের মাত্র 1.5 মাস আগে রাম কি বলে মন্দির প্রতিষ্ঠা করা হলো, রাম অধিষ্ঠান করা হলো। তার ধারণা ছিল এই রাম মন্দিরের ধাক্কাই বাকি 1 মাসের মধ্যে, ওই উত্তরপ্রদেশেই তিনি হেরেছেন।